বিপুল ভোটে জয় হয়েছে আসমিন। সারাদিন অনেক ব্যস্ত ছিল সে। কয়েকটি কেন্দ্রে গণ্ডগোল হয়েছে। দলের প্রায় 20 জন মানুষ আহত হয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আসমিন ঠিক করেছে কাজ শেষ করে একবার হসপিটালে যাবে। নূরের সাথে কথা হয়েছে ঘন্টা 2 আগে। মেয়েদের নিয়ে ঘুমাবে বলার কথা। দীর্ঘ হয়নি। তানভীর আজ সারাদিন আসমিনের সাথেই ছিল। ছেলেটা তাকে বড় ভাইয়ের মতো সম্মান করে। নূরকেও নিজের বোনের মতো ভালোবাসে। কিন্তু আসমিনের হিংসুটে মন সব জেনেও তানভীরকে হিংসা করতে পিছপা হয় না। সারাদিনের ধকলে সবাই খুব ক্লান্ত। আসমিন নিজের কেবিনের ডিভানে গায়ে এলিয়ে বসে আছে। উর্মি, সানভি, আরশিয়ান, তানভীর এখনও কাজ সামলাতেই ব্যস্ত। আসমিনের ফোন বাজছে। পাঞ্জাবের পকেট থেকে ফোন বের করে ভ্রু কুচকে ফেলল আসমিন। বাসার ল্যান্ডলাইন থেকে কল এসেছে। কপালে ভাঁজ ফেলে কল রিসিভ করলো আসমিন। হ্যালো বলার আগে মায়া বেগমের আটকে আটকে যাওয়া আওয়াজ পেয়ে চমকে উঠল সে। বাবা, আসমিন, বউ, মাকে বাঁচাও, ওরা ওকে মেরে ফেলবে, আর ওদেরকেও। আসমিন চিৎকার করে উঠল। হাত পা থরথর করে কাঁপছে তার। অস্থির হয়ে মায়া বেগমকে ডাকতে ডাকতে বলল, কি হয়েছে মায়া আন্টি? নূর কোথায়? আল্লাহ, আমার মেয়েগুলো কোথায়? ততক্ষণে মায়া বেগমের কথা চিরতরে থেমে গেছে। আসমিন কথা বলতে বলতেই পাগলার ষাঁড়ের মতো ছুটে বের হলো। বাহাদুর সহ বাকি গার্ড তারাও সাথে সাথে দৌড়ে বেরিয়ে গেল। বাহাদুর উর্মিয়া সানভিকে কল করে আসমিনের বেরিয়ে যাওয়ার খবর বলতে বলতে অন্য একটা গাড়িতে উঠল। আসমিন নিচেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বাহাদুর ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে। আসমিনকে একা ছাড়া মারাত্মক রিস্ক, তাই যেভাবে হোক আসমিনের গাড়ি ধরতে হবে। উর্মি বাহাদুরের কল পাওয়ার পর আরশিয়ানকে কল করলো। বাড়ির কাছাকাছি আরশিয়ান আছে। আরশিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলতে আরশিয়ান উর্মিকে আসতে নিষেধ করলো। সে গিয়ে পরিস্থিতি জানাবে বলে আশ্বস্ত করে ফোন রেখে বাসার দিকে রওনা হয়ে গেল। আসমিন পাগলের মতো গাড়ি চালাচ্ছে। চিন্তার উত্তেজনায় মাথা খারাপ হওয়ার জোগাড়। ভয়ে চোখ ঝাপসা হয়ে আসছে বারংবার। এক হাতে চোখ মুছে আবার কল করলো বাড়ির সিকিউরিটি হেডকে। কয়েকবার রিং হতেই কল ধরল সে। আসমিন কল ধরে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, রাফিদ, বাসায় কি হয়েছে? সবাই ঠিক আছে তো? তোমাদের ম্যাম কল ধরছে না কেন? রফিক হতভম্ব হয়ে গেল আসমিনের কথা শুনে। সে তো সারাদিন আসমিনের আশেপাশেই ছিল। কয়েকজনকে অফিসের সামনে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিল। এখন সে ওয়াশরুমের ভেতর। এটুকু সময় কি হয়ে গেল? রফিক কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমাদের কে ম্যাম আজ আপনাকে প্রোটেক্ট করতে বলেছে। আমরা সারাদিন আপনার আশেপাশেই ছিলাম। বাসায় খবর তো কিছুই জানি না। আসমিন রেগে কয়েকটা বৃষ্টি গালি দিল। চিৎকার করে বলল, জানোয়ারের বাচ্চা, তোদের কি আমি আমাকে ভাড়া দিতে রেখেছি? আমার সাথে কি আমার গার্ড নেই? তোরা কেন আমার পিছু আসলি? আমার পরিবারের কিছু হলে সব কটাকে আমি জ্যান্ত পুঁতে দেব। রফিক তরতর করে ঘামছে। ভয়ের চোটে ডায়রিয়া হয়ে যাবে এমন অবস্থা। মিনমিনে গলায় বলল, স্যার, আমি আসতে চাইনি। ম্যামকে তো চেনেন, আমাকে জোর করে পাঠিয়েছে। তবু আমি 5 জনকে রেখে এসেছি ম্যামকে না জানিয়ে। আমি ওদের কল করে দেখছি। রফিক কল কেটে দ্রুত ওই গার্ডদের কল করলো। কেউ কল রিসিভ করছে না। আমজাদ চৌধুরী সন্ধ্যায় বাসায় ফিরে গেছে। এখন প্রায় ভোর হতে চলল। সারা রাত ভোর গণনার কাজ হয়েছে। আসমিন স্টিয়ারিংয়ে আঘাত করলো। রাগে দুঃখে তার ভেতরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তা হওয়ায় গাড়ি হাই স্পিডে চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না। কয়েক মিনিট পরেই বাহাদুরের গাড়ি আসমিনকে ধরে ফেলল। আসমিনের সেদিকে হুঁশ নেই। আজ রাস্তাটা অনেক দীর্ঘ মনে হচ্ছে। নূরের এই অতিরিক্ত বোঝার ফল যদি তাকে আবারও নিঃশেষ করে দেয়, তাহলে নূরকে শাস্তি পেতে হবে। ক্ষমা পাবে না নূর। আরশিয়ান বাড়িতে ঢুকে স্থির হয়ে গেল। মনে হচ্ছে এখানে ঘূর্ণিঝড় বয়ে গেছে। সব কিছু এদিকে সেদিকে পড়ে আছে। ভাঙ্গা কাজ। মারি একটু সামনে যেতেই মায়া বেগমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখলো আরশিয়ান। কাঁপা কাঁপা পায়ে সামনে এগিয়ে বুঝতে পারল মায়া বেগম আর বেঁচে নেই। তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। কপালের দিকটা থেতলে গেছে। পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। চারিদিকে রক্ত ছিটিয়ে ছড়িয়ে রয়েছে। আরশিয়ান কাঁপছে। এক হাতে কত মানুষকে মেরেছে সে, অথচ আজ মায়া বেগমের নাকের সামনে হাত নিতে তার হাতটা কাঁপছে। ঝাপসা চোখে চারিদিকে চোখ বুলিয়ে মায়া বেগমের নিঃশ্বাস পড়ছে কিনা চেক করলো আরশিয়ান। তার ধারণা সত্যি হয়ে গেল। মায়া বেগম আর বেঁচে নেই। ড্রয়িং রুমে কয়েকজনের লাশ পড়ে আছে। তাদেরকে গুলি করা হয়েছে।
আরশিয়ান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। নূর ঠিক আছে তো? তার প্রিন্সেসটা কোথায়? আশমিনের রুমের সামনে ছোপ ছোপ রক্তের দাগ দেখে কলিজা কেঁপে উঠল আরশিয়ানের। ধাক্কা দিয়ে দরজা খুলতে গেল। ঠিক সেই সময় আসমিন প্রবেশ করলো বাড়িতে। গাড়ি থেকে নেমে দৌড়ে এসেছে সে। দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে। সিঁড়ির কাছে এসে থমকে গেল আসমিন। মায়া বেগমের নিথর শরীরটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ধীর পায়ে তার কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরল তাকে। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মায়া বেগমের কপালে। বাহাদুর তার দল নিয়ে উপরে চলে গেল। সবাইকে চারিদিকে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। একজনকে সিকিউরিটি রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সিসিটিভি চেক করার জন্য। আশমিন মায়া বেগমকে রেখে টলমল পায়ে উপরে উঠছে। বারংবার পা ভেঙে পড়তে যেতেও নিয়েও নিজেকে সামলে নিল সে। বাহাদুর অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে আসমিনের রুমের দরজার সামনে। আসমিনের বুকের ব্যথা বেগতিকভাবে বেড়ে যাচ্ছে। আসমিন কাছে আসতেই বাহাদুর দরজা থেকে সরে দাঁড়ালো। আরশিয়ান পাখিকে বুকে নিয়ে বসে আছে। পাখির ছোট দেহটা নিস্তেজ হয়ে আছে আরশিয়ানের কোলে। মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আসমিন ঝাপসা চোখে একবার চোখ বুলালো। আরশিয়ান নীরবে অশ্রু ছড়াচ্ছে। আসমিন পাখিকে আরশিয়ানের কাছ থেকে কোলে নিয়ে নিল। বুকে চেপে ধরে চিৎকার করে কেঁদে উঠল আসমিন। সকালে এই হাতে নিজের পুতুলগুলোকে কোলে তুলে নিয়ে আদর করেছে সে। তখন তারা খিলখিল করে হাসছিল। এখন সেই আদরের মেয়েকে নিস্তেজ দেখে কলেজে ফেটে যাচ্ছে তার। হুট করেই আশমিনের কান্না থেমে গেল। চিৎকার করে আরশিয়ানকে ডেকে বলল, আরশিয়ান, আমার মেয়ে বেঁচে আছে। ওরে, আমার মেয়ে বেঁচে আছে। বাহাদুর, গাড়ি বের করো, আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাও ভাই। আরশিয়ান এসে পাখিকে কোলে নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। বাহাদুর দৌড়ে বেরিয়ে গেল আরশিয়ানের সঙ্গে। আসমিন কয়েক সেকেন্ড নিজের রক্তাক্ত হাত পা পাঞ্জাবির দিকে তাকিয়ে গা ঝিরঝির করে উঠে দাঁড়ালো। তার সুখ আর নূরকেও যে খুঁজতে হবে। কয়েকজন গার্ড এসে জানালো নূর আর সুখ বাড়ির পেছনের বাগানে পড়ে আছে। আরশিয়ান আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। সে সেদিকে ছুটল। একটা ঝোপের আড়াল থেকে হালকা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। সেখানে গিয়ে সুখকে দেখে আসমিনের জানে পানি এলো। সুখ হাত পা নাড়িয়ে কান্না করছে। অনেকক্ষণ কান্না করার দরুন গলা ভেঙে গেছে। সুখকে কোলে নিয়ে কপালের চুমু খেয়ে আসমিন চারিদিকে পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো। বাবার বুকে এসে সুখের কান্না থেমে গেছে। একজন গার্ড এসে নূরকে দেখিয়ে দিল। রক্তাক্ত হয়ে একপাশে পড়ে আছে নূর। মেয়েকে বাঁচাতে ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিল হয়তো। আসমিন নূরের রক্তাক্ত দেহটাকে এক হাতে বুকে আগলে নিল। রক্তাক্ত চোখে চিবিয়ে চিবিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করব না নূর, এর শাস্তি তোমাকে পেতে হবে। একজন গার্ড এসে ভয়ে ভয়ে আসমিনকে বলল, স্যার, আমজাদ স্যারেরও গুলি লেগেছে। ম্যামের অবস্থাও ভালো নয়। প্লিজ স্যার, তাড়াতাড়ি হসপিটালে চলুন। এতক্ষণ পড়ছিলাম ইট পাটকেল। লেখনীতে রয়েছেন সানজিদা বিনতে সফি। পর্ব 39।